স্যার আজকে তো বিসিএস এর ক্লাস না। জি জি, বিসিএস এর ক্লাস আপনি করেন, করতে থাকেন, সমস্যা নেই। আপনি করতে থাকেন, সমস্যা নেই। আচ্ছা, তাহলে জ্যামিতি শব্দটা আমরা পেলাম। জ্যামিতি শব্দটার অর্থ হলো মেজারমেন্ট, মেজারমেন্ট শব্দটার অর্থ হলো পরিমাপ। তাহলে জ্যামিতি শব্দটার অর্থটা কি দাঁড়ায়? জ্যামিতি শব্দটার অর্থটা দাঁড়ায় ভূমির পরিমাপ। ভূমির পরিমাপ। আচ্ছা, তো আমরা জ্যামিতির যদি বাংলা অর্থটা যদি ধরি, বাংলাটাও সেম। যদি আমরা বাংলাটা যদি ধরি, দেখেন বাংলায় অর্থ আসে জ্যামিতি। এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, জ্যা আর মিতি। জ্যা মানে অর্থ হচ্ছে ভূমি, আর মিতি মানে হচ্ছে পরিমাপ। পরিমাপ। তাহলে জ্যামিতি মানে কি দাঁড়ায়? জ্যামিতি মানে ভূমির পরিমাপ। ভূমির পরিমাপ। জ্যামিতি মানে দাঁড়ায় তাহলে ভূমির পরিমাপ। তাহলে গণিতের যে শাস্ত্রে ভূমির পরিমাপ আলোচনা করা হয় তাকে জ্যামিতি বলা হয়। তবে বাস্তবিক অর্থে জ্যামিতির এই সংজ্ঞাটা অনেক পুরনো, অনেক সেকেলে। জ্যামিতির প্রাচীনতম নিদর্শন পাওয়া যায় প্রাচীন মিশরে। প্রাচীন মিশরে। প্রাচীন মিশরে, ঠিক আছে। তাও খ্রিস্টপূর্ব প্রায় মানে আপনার যিশুর জন্মেরও 3000-3500 বছর আগ থেকে, অর্থাৎ প্রায় আজ থেকে প্রায় 7-8 হাজার বছর আগে প্রাচীন মিশরে জ্যামিতির প্রাচীন নিদর্শন পাওয়া যায়। তো মিশরে যেটা পাওয়া যায়, মিশর এবং আপনার ত্রিকোণমিতি, এটাও মিশরীয়দের অবদানটাই বেশি বলা যায়। মিশরে মূলত নীল নদ, নাম শুনছেন? নীল নদ, পৃথিবীর দীর্ঘতম নদ নীল নদ। কিন্তু আপনাকে যদি প্রশ্ন করা হয় পৃথিবীর বৃহত্তম নদ, আয়সা শারমিন উত্তর দেন, পৃথিবীর বৃহত্তম নদ, তাহলে কোনটা হবে? ওটা হচ্ছে অ্যামাজন। অ্যামাজন রিভার। কেন অ্যামাজন পৃথিবীর বৃহত্তম নদ কেন? ওটা স্যার হচ্ছে সব থেকে মানে মানে ইসে বড়, মানে ওই কি বলবো, দৈর্ঘ্যে মনে হয়। না, দৈর্ঘ্যতে তো ওই নীল নদই বড়। না ওই প্রশস্ত, প্রস্থ, সবচেয়ে হ্যাঁ প্রশস্ত, প্রশস্ত। সবচেয়ে প্রশস্ত নদী, ঠিক আছে। তো প্রাচীন মিশরে এই যে নীল নদ, এই নীল নদ খুবই খরস্রোতা নদী, এবং কিছু কিছু জায়গায় খুব খরস্রোতা, এবং নীল নদের প্রতি বছর বন্যায় এই নীল নদের দুকুল প্লাবিত হতো, ভূমি ভাঙতো, এবং আবার নতুন করে ভূমি চর জেগে উঠতো। তো এগুলো নিয়ে প্রতি বছর ঝামেলা হতো। এই পরিমাপটা থেকেই মূলত জ্যামিতিটা চলে আসছে। তবে জ্যামিতি আজকে এইখানে সীমাবদ্ধ নেই। জ্যামিতি আজকে বিন্দু থেকে শুরু করে বড় বড় বস্তু প্রায় সব জায়গাতে জ্যামিতি আলোচনা হয়, এবং একজন ভূগোল বিখ্যাত গণিতবিদ রেনে দেকার্ত, একজন দার্শনিকও বটে, তিনি বীজগণিতের সাথে জ্যামিতির সম্পর্ক স্থাপন করেন। এখন জ্যামিতির বিষয়টা কি আসলে দেখেন, আমরা জ্যামিতির প্রথম স্বীকৃত পুরুষ যার নামটা আমরা পাই তার নাম হচ্ছে মিলাতুসের, একজন গ্রিক পণ্ডিত। গ্রিক পণ্ডিত। মিলাতুসের একজন বিখ্যাত গ্রিক পণ্ডিত। এখন জ্যামিতির জনক বলা হয় কাকে? জ্যামিতির জনক বলা হয় যে এইখানে বলা আছে ইউক্লিডকে। এখন দেখেন ইউক্লিডের জন্মসাল হচ্ছে 325 থেকে 265। 325 থেকে 265, এটা হলো
BC বিফোর খ্রিস্ট, অর্থাৎ খ্রিস্টের জন্মেরও 300 থেকে 400 বছর আগে। 300 থেকে 400 বছর আগে। তো এখন দেখেন আমরা যে জ্যামিতির কথা যেটা বলতেছি আমরা, যে জ্যামিতির অস্তিত্ব পাওয়া যায় আজ থেকে 5000 5500 বছর আগে, বা 6000 বা 7500 বছর আগে, 6000 থেকে 7500 বছর আগে। আর ইউক্লিড জন্মগ্রহণ করেন এই সালে, তো সেই হিসেবে তার বয়স হয় কত, যেহেতু বিসি মানে বোঝেন বিফোর খ্রিস্ট, মানে 2000 বছর, আর এর সাথে ধরেন 325 বছর, তাহলে পাই কত আমরা 2325। কিন্তু জ্যামিতির অস্তিত্ব পাওয়া যায় খ্রিস্টপূর্ব 6000 থেকে 7000 বছর পূর্বে। তার মানে ইউক্লিডেরও জন্মের 5000 বছর পূর্বে জ্যামিতির অস্তিত্ব ছিল। তাহলে বিষয়টা কেমন দাঁড়ালো, ইউক্লিডকে যদি আমরা পিতা বলি, তাহলে পিতার বয়স হচ্ছে কত, পিতার বয়স হচ্ছে 2000 বছর। আর পুত্র, জ্যামিতিকে যদি পুত্র হিসেবে ধরি, তাহলে পুত্রের বয়স হচ্ছে 7000 বছর। তাহলে কেমন হলো, বাবার বয়স 20 বছর, পুত্রের বয়স 70 বছর। কেমন হলো, এটা কি হতে পারে, এটা কি হতে পারে? ধরেন আমি ইউক্লিড মনে হয় যে মানে উনি মনে হয় সার্থক ভাবে এই জ্যামিতিটার মানে ঘটাইছে, ব্যবহার আমরা ঘটাইছে। প্র্যাকটিক্যালি এই প্রশ্নটা আপনাকে ভাইয়া বোর্ডে জিজ্ঞেস করা হলো, বাবার বয়স 35 বছর, ছেলের বয়স 62 বছর। এখন বলেন এটা সম্ভব কি না? কিন্তু সৎ ছেলে না, আপন ছেলে, নিজেরই ছেলে। এমনিতে তো স্যার আসলে এটা সম্ভব না। কোনোভাবে দেখেন তো কিন্তু সম্ভব করতে পারেন কিনা, কোনোভাবে কি কোনো সুযোগ আছে? কিন্তু এই মানে জ্যামিতি থেকে যেটা হতে পারে যে অনেক আগে ধারণা দেওয়া ছিল, আর ইনি মানে ইউক্লিড এসে সেটা আসলে সার্থকভাবে ব্যবহার করছে, বা আচ্ছা, মানে নিদর্শনগুলো পাওয়া যায় এরকম। সেইটা বুঝলাম, কিন্তু এখন ওই যে বাবার বয়স 35 আর ছেলের বয়স 62, এইটা সম্ভব কিনা? না স্যার, মনে হয় না এটা সম্ভব। কিভাবে সম্ভব বলেন, প্রশ্নটা আপনাদের কাছে, কিভাবে সম্ভব? আচ্ছা, এটা সম্ভব হলো, এটা সম্ভব বাস্তবে ভাইয়া বোর্ডে অনেক সময় ধরে। এটা সম্ভব হচ্ছে ছেলে 35 বছর বয়স, সরি বাবা 35 বছর বয়সে মারা গেছেন, আর ছেলে এখনো জীবিত আছেন, ওনার বয়স 62, যদি আরো কিছুদিন জীবিত থাকে বয়স আর একটু বাড়বে। আচ্ছা, তো আমরা যে আলোচনাতে ছিলাম সেই আলোচনাটাতে আবার ফিরে আসি। ইউক্লিড যেই কাজটা করেছেন, যে ইউক্লিডের জন্মের আরও 4.5 থেকে 5000 বছর পূর্বে থেকে জ্যামিতির প্রচলন ছিল বা ধারণা ছিল। কিন্তু ইউক্লিড করেন কি, জ্যামিতির এই যে ছড়ানো ছিটানো যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলোকে, বিক্ষিপ্ত বিষয়গুলোকে তিনি এক জায়গায় জড়ো করেন, এবং জড়ো করে তিনি একটা বই আকারে প্রকাশ করেন। এই বইটার নাম দেন তিনি এলিমেন্টস। ইউক্লিড এলিমেন্টস। এটা হলো 13 খণ্ডে প্যাপিরাস রোলের উপরে লেখা। প্যাপিরাস রোলটা আসলে কি? প্যাপিরাস রোল হচ্ছে এক ধরনের নলখাগড়া। আমাদের এখানে নলখাগড়াগুলো চিকন চিকন হয়, নীল নদের তীরে নলখাগড়াগুলো অনেক মানে একটু বড়, লম্বা এবং মোটা হতো। এই প্যাপিরাস রোলগুলোকে মানে ওই নলখাগড়াগুলোকে মাঝখান দিয়ে কেটে, যেমন আমি যদি আপনাদেরকে দেখাতে চাই, একটু দেখাই, দেখো আসেন আপনারা।
এই যে দেখতে পাচ্ছেন এই যে চিত্রটা, এটা হচ্ছে অন কাইন্ড অফ প্যাপিরাস, ঠিক আছে? এই যে প্যাপিরাস, এগুলো এরকম বড় বড় লম্বা লম্বা হয়। আর প্যাপিরাসকে যদি আপনারা নাইলের তীরে দেখতে চান, প্যাপিরাস এই যে দেখছেন একদম নাইলের তীরে, মানে নীল নদের তীরে সেই প্যাপিরাস গাছ দেখতে পাচ্ছেন, নীল নদের তীরে সেই প্যাপিরাস গাছ। তো এগুলো অনেক মোটা মোটা দেখাচ্ছে না প্যাপিরাস গাছগুলো? এই মোটা মোটা প্যাপিরাস গাছগুলোকে কেটে মাঝখান দিয়ে তারপর এগুলোকে শুকানো হতো, শুকিয়ে সেই সেই প্যাপিরাস রোল, সেই প্যাপিরাসের উপরে লেখা হতো, বুঝছেন? আর আগের দিনে কাগজ আবিষ্কার হওয়ার আগে এই প্যাপিরাস রোলের উপরেই লেখা হতো। এই যে দেখছেন প্যাপিরাস রোল, এগুলো হচ্ছে সেই প্যাপিরাস রোল। এই প্যাপিরাস রোলের উপরে ধরেন এই যে ওয়ার্ল্ড হিস্টোরি এনসাইক্লোপিডিয়া, এরকম একটা প্যাপিরাস রোলের উপরে লেখা, বুঝছেন? এই যে একটা প্যাপিরাস রোল, এই প্যাপিরাস রোলের উপরে লেখা। মানে প্যাপিরাসটাই কাগজের মতো ব্যবহার হতো। এবং এই যে পেপার যে নামটা আপনারা শুনতেছেন, সেই পেপার, সেই সেই নামটাই হচ্ছে প্যাপিরাস থেকে এসেছে, প্যাপিরাস থেকে পেপার নামটা এসেছে। আর আমি ভাবি এতদিন যে ওইটা মনে হয় কলমের মতো করে লিখতো। নো নো নো, ওইটার উপরে রং দিয়ে মানে তুলি দিয়ে লেখা হতো। খুব কষ্টকর কাজ ছিল। এই দেখছেন এই প্যাপিরাস রোল, এগুলো সব প্যাপিরাস রোল। এই যে প্যাপিরাস রোলের উপরে এগুলো লেখা হতো। তো যাই হোক, আমরা আবার আমাদের আলোচনায় ফিরে আসি। তো এখন এই প্যাপিরাস রোলের উপর 13 খণ্ডের উপরে এই গ্রন্থটা লেখা হয়, 13 খণ্ড। এবং উনি জ্যামিতির জন্য কতগুলো নিয়ম কানুন ঠিক করে দিয়ে যান। ঠিক করে দিয়ে যান বলতে কি, উনি ওগুলোকে জড়ো করেন, কিন্তু তিনি যে অভূতপূর্ব কাজ করেন এবং যে অসাধ্য কাজটাকে করেন, 2000 বছর পর্যন্ত, অর্থাৎ এই পরবর্তী 2000 বছরে জ্যামিতিতে আর নতুন করে কিছু আসে না। আর এতটাই প্রভাবশালী ছিল এই বইটা। এবং জ্যামিতি বলতে আজকে আমরা যেইটা পড়ি পুরোটুকুই সেই ইউক্লিডের ধারণার উপরে নির্ভর করে। ইউক্লিডের জ্যামিতিকে মূলত সমতলীয় জ্যামিতি বলা হয়, সমতলীয় জ্যামিতি বলা হয়, সমতলীয় জ্যামিতি বলা হয়, ঠিক আছে? এবং আমরা যে রেখা, আপনারা যে বিন্দু পড়বেন একটু পরে, বিন্দু, তারপরে রেখা পড়বেন, তারপরে তল পড়বেন, এগুলোর সবগুলো নির্দিষ্ট করে দেন ইউক্লিড। তো ঠিক আছে, আমরা এখন চলে যাই, তাহলে আমাদের একটু আলোচনার মধ্যে চলে যাই। প্রথমটাতে বলছে জ্যামিতির জনককে, একটু আগে বললাম ইউক্লিড। ইউক্লিডের মহাগ্রন্থ এলিমেন্টস কয়টি খণ্ডে বিন্যস্ত? একটু আগে আমরা পড়ে আসছি 13 খণ্ডে বিন্যস্ত। জ্যা শব্দের অর্থ কি? জ্যা শব্দের অর্থ হচ্ছে ভূমি, একটু আগে আমরা পড়ে আসছি। তারপরে আসি আমরা কোন দেশে সর্বপ্রথম জ্যামিতি আলোচনা শুরু হয়, এটা আমরা বলেছি মিশরে। রেখার প্রান্তবিন্দুর সংখ্যা হলো। তো এখন ইউক্লিডের জ্যামিতি যখন পড়তে হয়, তখন ইউক্লিড কতগুলো বিষয়কে স্বতঃসিদ্ধি হিসেবে ধরে নেয়, অর্থাৎ যেগুলোকে প্রমাণ করা যাবে না, কিন্তু কোনো না কোনোভাবে আমরা জানি যে এটা সঠিক। এই যে যে বিষয়গুলোকে প্রমাণ করা যায় না, কিন্তু যেগুলো আমাদের অভিজ্ঞতা বলে সঠিক, সেই বিষয়গুলোকে বলা হয় স্বতঃসিদ্ধ, এক্সিওম বা স্বতঃসিদ্ধ বলা হয় সেগুলোকে। তো এখন এই স্বতঃসিদ্ধগুলোর মধ্যে একটা হচ্ছে বিন্দু। তো বিন্দু কাকে বলে? তো ইউক্লিড বিন্দুকে সংজ্ঞায়িত করছিলেন এইভাবে যে বিন্দুর কেবল অবস্থান আছে, অবস্থান আছে, দৈর্ঘ্য প্রস্থ বেধ কিছুই নেই, বেধ কিছুই নেই, কিছুই নেই। আচ্ছা, বেধ এর কি আছে? শুধুমাত্র দৈর্ঘ্য প্রস্থ আছে, অন্য কোনো কিছুই নেই। এটাকে বলা হয় বিন্দু। এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় বিন্দু। তাহলে দেখেন, আমরা আজকে পরমাণুর ব্যাসার্ধ পর্যন্ত মাপতে পেরেছি, তাহলে আমরা একটা বিন্দু যত ছোট করে লিখে মাপতে পারবো না? পারবো। কিন্তু ইউক্লিড বলছেন যে না, যখনই আমরা মাপতে যাব তখনই আমাদের জ্যামিতি পড়া শেষ, জ্যামিতি পড়ার আমাদেরকে দিয়ে হবে না।
তাহলে হচ্ছে বিন্দু, নোট নিয়ে নেন, বিন্দুর মাত্রা নেই। বিন্দুর কি নেই? কোনো মাত্রা বা ডাইমেনশন নেই। নোট নিয়ে নেন, বিন্দুর কোনো মাত্রা বা ডাইমেনশন নেই। এরপরে চলে আসি আমরা রেখা। বিন্দুর চলার পথকে রেখা বলে বা বিন্দুর সঞ্চরণ পথকে রেখা বলে। ধরেন এই একটা বিন্দু, এই যে সামনে চলতেছে, চলতে চলতে সে এইখানে আসলো, এই তখন এই যে বিন্দুর চলার পথ, এটাকে যদি আমরা যোগ করি তখন সেটাকে বলবো আমরা রেখা। রেখার সংজ্ঞাটা আমরা কিভাবে দেই? রেখার শুধু দৈর্ঘ্য আছে, প্রস্থ এবং বেধ নেই। কি আছে? শুধু দৈর্ঘ্য আছে, প্রস্থ বা বেধ নেই। তা রেখা কয় মাত্রার? রেখা এক মাত্রার। কয় মাত্রার? রেখা এক মাত্রার। নোট নিয়ে নেন। এখন এই রেখা যখন আমরা পড়ি তখন আমাদের এটার সাথে তিনটা জিনিস চলে আসে। একটা রেখার সাথে আমাদের তিনটা জিনিস চলে আসে। রেখার সাথে আমাদের তিনটা জিনিস চলে আসে। কি কি চলে আসে? রেখা, রেখাংশ, আর একটা জিনিস আসে রশ্মি। রেখা কি? রেখা হচ্ছে বিন্দুর চলার পথকে রেখা বলে। এই কারণে বিন্দুর চলার পথ সে তো উভয় দিকে চলতে পারবে। এই কারণে রেখার কোনো নির্দিষ্ট প্রান্ত বিন্দু নেই। লিখে রাখেন, নোট লিখে রাখেন, রেখার প্রান্ত বিন্দু নেই। এই কারণে রেখার কোনো নির্দিষ্ট সীমা নেই। এই কারণে রেখাকে আমরা কোনো কাগজে বা কোনো কিছুতে আঁকতে পারি না, তবে রেখার একটি প্রতিরূপ আঁকতে পারি। সেটা কিভাবে? এই দুই দিকে তীর চিহ্ন দিয়ে। এরপরে চলে আসুন রশ্মি। রশ্মির একটি প্রান্ত বিন্দু থাকে। রশ্মির একটি প্রান্ত বিন্দু থাকে। রশ্মির একটি প্রান্ত বিন্দু থাকে। তো রশ্মিকে আমরা কিভাবে প্রকাশ করব? এই যে আমরা একদিকে তীর চিহ্ন দিয়ে, তার একটি প্রান্ত বিন্দু থাকে, বাকি আরেকদিকে একদিকে তীর চিহ্ন দিয়ে আমরা রশ্মিটাকে প্রকাশ করি। আর রেখাংশ কি? রেখাংশ হচ্ছে এই রেখা থেকে যদি আমরা কোনো একটি অংশ কেটে নিই তখন তাকে বলা হয় রেখাংশ। এই যে আমরা এই অংশটুকু কেটে নিলাম, এই অংশটুকুই হচ্ছে কি আমাদের রেখাংশ। রেখাংশের দুইটি প্রান্তবিন্দু থাকে। কয়টি প্রান্তবিন্দু থাকে? দুইটি প্রান্তবিন্দু থাকে। দুইটি প্রান্ত বিন্দু থাকে। আশা করি আমি বোঝাতে পেরেছি। একটু নোট নিয়ে নেন, খুব গুরুত্বপূর্ণ। কেউ বলবে না ভাই অনলাইনে অনেক বড় বড়, অফলাইনে অনেক বড় বড় স্যারেরা ক্লাস নেয়, কিন্তু এগুলো কেউই বলবে না আপনাদেরকে। একটু নোট নিয়ে নেন। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? রেখার কোনো প্রান্তবিন্দু নেই, রশ্মির একটি প্রান্তবিন্দু আছে, আর রেখাংশের দুইটি প্রান্তবিন্দু থাকে। আচ্ছা, এরপরে আসি আমরা রেখাগুলোকে আমরা কয়েক রকম ভাগে ভাগ করতে পারি। সেটা কি রকমের? রেখাগুলোকে আমরা ভাগ করতে পারি সরল রেখা। আপনারা ছোটবেলা থেকে চেনেন, যেই রেখা একদম সোজা বা সোজাভাবে চলে তাকে বলি কি আমরা? তাকে বলি আমরা সরল রেখা। যেমন এটা একদম সোজাভাবে চলতেছে, যেমন দেখেন আমি এইখানে যেটা আঁকলাম একদম সোজাভাবে চলতেছে, এটাকে বলতেছি আমরা সরল রেখা।
আর কোনো বিন্দু যদি একটু এঁকে বেঁকে যদি চলে তখন তাকে বলি কি আমরা, তাকে বলি আমরা বক্ররেখা। তাহলে এটা কি, এটা হচ্ছে সরল রেখা, আর এটাকে বলবো কি আমরা, এটাকে বলবো আমরা বক্ররেখা। বোঝা গেছে? এরপরে হচ্ছে আরেকটা জিনিস আসে যেটা, সেটা হচ্ছে যে সমান্তরাল রেখা। সমান্তরাল রেখা মানে কি? সমান্তরাল রেখা মানে হচ্ছে যে রেখাগুলো মধ্যে ব্যবধান একদম সমান থাকে, অর্থাৎ কখনো তারা পরস্পর মিলিত হবে না, এই রেখাগুলোকে বলা হয় সমান্তরাল রেখা। যেমন আমরা এখানে যে দুইটা রেখা আঁকলাম, এই দুইটা রেখার মধ্যে ব্যবধান সমান, এই দুইটা রেখাকে বলবো আমরা সমান্তরাল রেখা। সমান্তরাল রেখা সরল রেখাও হতে পারে, সমান্তরাল রেখা বক্ররেখাও হতে পারে। যেমন এইখানে আমরা একটু মোটামুটি আঁকলাম যে এটা হলো সমান্তরাল সরল রেখা, আর এই পাশে যেটা আমরা আঁকলাম এটা হলো সমান্তরাল বক্ররেখা। তো দেখেন সমান্তরাল রেখাকে আপনি যদি, এটা ইউক্লিডের যে উপপাদ্যগুলোর কথা বললাম তার একটা মৌলিক এক্সিওম বা স্বতঃসিদ্ধ, যেটা সেটা হচ্ছে যে সমান্তরাল রেখাকে অসীম পর্যন্ত বর্ধিত করা হলে এই রেখাদ্বয় পরস্পরকে স্পর্শ বা ছেদ করবে না। অসীম পর্যন্ত বিস্তৃত করা হলে এরা পরস্পরকে ছেদ বা স্পর্শ করবে না। যেমন 5 নম্বর কোশ্চেন যেটা আসছে, রেখার প্রান্তবিন্দুর সংখ্যা কয়টি? রেখার কোনো প্রান্তবিন্দু নেই, একটু আগে আমরা পড়িয়ে আসছি। তারপর একটা বলছে একটি ঘনবস্তুর কয়টি পৃষ্ঠ বা তল থাকে। একটা ঘনবস্তু আপনি চিন্তা করুন, কল্পনা করুন, আপনি একটি বই বা ইটকে কল্পনা করুন, একটি বই বা ইটের কয়টি তল থাকে? গণেন তো, একটি বই বা ইটের কয়টি তল থাকে? ছয়টি থাকে স্যার। একটি বই বা ইটের কয়টি তল থাকে বলেন তো? 6টি। 6টি তল থাকে। আচ্ছা, আমরা পরের প্রশ্নটাতে আসি। নিশাত কি আছেন? নিশাত কি বুঝতে পারতেছেন? পরের ম্যাটটিতে আসি আমরা। বলছে রেখা প্রধানত কয় প্রকার? আমরা একটু আগে দেখিয়ে আসছি রেখা প্রধানত 2 প্রকার, সরলরেখা, বক্ররেখা। তারপরটাতে আছে এবি রেখাংশের উপর পি একটি বিন্দু হলে কোন সম্পর্কটি সর্বদা প্রযোজ্য হবে? তো আমরা একটা রেখা আঁকি, এই একটা রেখাংশ আমরা আঁকলাম। এখন আমাদেরকে বলছে রেখাংশের উপরে, ধরেন এই রেখাংশটার নাম হলো এ বি। এবি রেখাংশের উপরে পি একটি বিন্দু, ধরেন এই পি একটি বিন্দু নিলাম আমরা। এখন আমাদেরকে বলছে যেটা, যে কোন সম্পর্কটি সর্বদা প্রযোজ্য। তাহলে দেখেন এপি সমান পি এ, এটা সবসময়কার জন্য না, ধরেন পিটা এইখানে আছে, এখান থেকে দেখেই আপনারা বুঝতে পারতেছেন এই পি এ বি এর সমান না। পিটাকে যদি আমরা এইখানে নেই তাতে সমান হবে না, সবসময়কার জন্য না। তারপরে বলছে এ বি গ্রেটার দেন এপি স্কোয়ার, হবে না, এটা সবসময় হবে না। এর কারণটা কি? যেমন ধরেন এই পুরোটুকুকে আমরা নিলাম, ধরেন পিটাকে আমরা এইখানে নিলাম, এইখানে আমরা পিটাকে নিলাম, ধরেন এই দৈর্ঘ্য আছে 1 ইঞ্চি, 1 ইঞ্চি বা 1 ইঞ্চি বা 1 সেন্টিমিটার, আর এই পুরো দৈর্ঘ্যটা হলো 10 সেন্টিমিটার। তাহলে এবি গ্রেটার দেন 10 সেন্টিমিটার, ভালো কথা। এবি, এখন দেখেন তো এবি গ্রেটার দেন এপি 10 সেন্টিমিটার। এখন এপিটাকে যদি আমরা এইখানে যদি নেই তাহলে এপি হবে কত?
এপি হবে 8 সেন্টিমিটার, আর এইখানে পিবি, তাহলে 8 সেন্টিমিটার স্কোয়ার যদি করেন তাহলে এবি হলো কত, 10 সেন্টিমিটার, আর এপি হলো 8 সেন্টিমিটার, মানে স্কোয়ার 64 হবে, সবসময় হবে না। তারপরটাতে বলছে এবি গ্রেটার দেন এপি প্লাস পিবি, এবি গ্রেটার দেন এপি প্লাস পিবি। আচ্ছা, চিত্রটা মুছে গেছে, চিত্রটা আবার একটু আঁকি আমরা। এখানে বলছে কি আমাদের এবি গ্রেটার, ধরেন আমরা পিটাকে এইখানে ধরি পি, তাও আমাদেরকে বলছে এবি গ্রেটার দেন এপি প্লাস পিবি, এবি গ্রেটার দেন এপি প্লাস পিবি। না, এইটাও হবে না। মূলত এপি এবং পিবি হচ্ছে তার ভগ্নাংশ। আমরা বরঞ্চ এইটা লিখতে পারি, এবি সমান এই অংশটুকুর দূরত্ব যোগ এই অংশটুকুর দূরত্ব, অর্থাৎ তাহলে এবি সমান কি লিখতে পারি আমরা, এপি প্লাস পিবি। তাহলে এইটাও ভুল, ক ভুল, খ সবসময়ের জন্য হবে না, গ তো ভুলই। এবার ঘতে আসি, ঘতে বলছে এবি গ্রেটার অর ইকুয়াল পিবি, এবি গ্রেটার অর ইকুয়াল পিবি। আমরা এটা একটু দেখি, এ বি আর এখানে বলছে আমরা পি। তাহলে দেখেন একটা জিনিস, আমরা এটাকে যদি ভেঙে ফেলি, আমরা এই বস্তুটার কোনো একটা অংশ কখনোই সমস্ত বস্তুর থেকে বড় হতে পারবে না। মূলত এই বস্তুটা আমরা যত বড় অংশেই এই বস্তুটা থেকে বের করি না কেন, আমরা এই পর্যন্ত যদি যাই তাহলে এই অংশটুকু মূল অংশের থেকে ছোট হবে। বুঝতে পারছেন? অর্থাৎ যে কোনো একটা অংশকে ভেঙে ফেললে ওই অংশ মূল অংশের তুলনায় অবশ্যই ছোট হতে হবে ছোট। তো এটা আমরা মনে হয় বুঝাতে পেরেছি। পরের ম্যাটটিতে যাই। পরের ম্যাটটিতে বলছে কোন 3টি মাত্রায় জ্যামিতিক ঘনবস্তু তৈরি হয়। জ্যামিতিক ঘনবস্তু মানে কি, যে একটু আগে আপনাদেরকে যে বইয়ের কথা বললাম, সে বই হচ্ছে একটি জ্যামিতিক ঘনবস্তু। বুঝছেন? সেই বই হচ্ছে কি, সেই বই হচ্ছে একটি জ্যামিতিক ঘনবস্তু। তাই তো জ্যামিতিক ঘনবস্তু মানে কি? তো জ্যামিতিক ঘনবস্তু মানে হচ্ছে তার কি থাকবে, আপনারা যে বইয়ের কথা যদি বললেন বা এই বক্সের কথা যদি আমরা চিন্তা করি, এই বক্সের কি থাকবে, দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা থাকবে। তাহলে যে কোনো জ্যামিতিক ঘনবস্তু কি দ্বারা গঠিত হয়, যে কোনো জ্যামিতিক বস্তু দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা 3টা মাত্রা দ্বারা গঠিত হয়। এই কারণে ঘনবস্তুর মাত্রা হলো 3। ঘনবস্তুর মাত্রা হলো কি, ঘনবস্তুর মাত্রা হলো 3। সেই 3টা কি কি, দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। পরের ম্যাটটাতে যাই। 2টি বিন্দু দিয়ে কয়টি সরলরেখা আঁকা যায়? এইটাও ইউক্লিডের একটা স্বীকার্য। 2টি বিন্দু দিয়ে কেবল একটি মাত্র সরলরেখা আঁকা যায়। যেমন আমি এইখানে একটা বিন্দু এবং এইখানে একটা বিন্দু রাখলাম, 2টা বিন্দু আমি আঁকলাম, ঠিক আছে? এই 2টা বিন্দু দিয়ে অসংখ্য বক্ররেখা আঁকা যাবে। যেমন আমি যদি আগে একটা সরলরেখা যদি আঁকি, আর এই 2টা বিন্দুর মধ্যে ন্যূনতম সবচেয়ে ছোট দূরত্বই হবে একটা সরলরেখা। তাহলে দেখছেন, এই যে 2টা বিন্দু যে আমরা আঁকলাম, এই 2টা বিন্দুর এইখানে এটা কি, এটা হলো একটা সরলরেখা। কিন্তু এই 2টা বিন্দু দিয়ে অসংখ্য বক্ররেখা আঁকা যাবে। যেমন আপনি যদি আঁকতে চান, এই একটা বক্ররেখা আমি আঁকলাম, এই একটা বক্ররেখা আমি আঁকলাম, অসীম সংখ্যক বক্ররেখা আঁকা যাবে, অসীম সংখ্যক। আর বিন্দুর যেহেতু বেদ নেই বা প্রস্থ নেই, দৈর্ঘ্য প্রস্থ নেই, সুতরাং, আর রেখার যেহেতু প্রস্থ নেই, সুতরাং আমরা অসীম সংখ্যক রেখা আঁকতে পারবো, বক্ররেখা আঁকতে পারবো, কিন্তু সরলরেখা আঁকতে পারবো কেবল একটি সরলরেখা আমরা আঁকতে পারবো। পরে ম্যাটটিতে আসুন। 2টি সমান্তরাল রেখা কয়টি বিন্দুতে ছেদ করে? দেখেন, আমরা বলে দিয়েছিলাম আগে, 2টি সমান্তরাল রেখা কখনোই পরস্পরকে ছেদ করবে না। এটা 36তম বিসিএসে আসছিল, প্রশ্ন উত্তরে ভুল ছিল। 2টি সমান্তরাল রেখা কখনোই পরস্পরকে ছেদ করে না, কখনোই পরস্পরকে ছেদ করবে না, এটা প্রশ্নে ভুল ছিল। আচ্ছা, পরেরটাতে আসি আমরা। পরে বলছে আমাদেরকে কোণ কাকে বলে, বলেন দেখি, কোণ কাকে বলে বলেন।
কোণের সংজ্ঞা দেন, কোণের সংজ্ঞা দেন। কোণের সংজ্ঞা দেন। স্যার দুইটি বাহু যখন একটি বিন্দুতে মিলিত হয় তখন হচ্ছে কোণ উৎপন্ন হয়। কোণ উৎপন্ন হয়, ঠিক আছে। কোণের এই সংজ্ঞাটা চলবে এবং কোণের এই সংজ্ঞাটাই মোটামুটি স্ট্যান্ডার্ড সংজ্ঞা হিসেবে বলা হয়, কিন্তু প্রকৃতপক্ষে এটা কোণের সংজ্ঞা না। কোণের সংজ্ঞাটা আসে তল থেকে, যাক আমি ওইদিকে যাব না, আপনারা যেটা বলছেন ওইটাই। দুইটি রেখা, যেমন আমরা যদি এরকম যদি আঁকি, একটা ত্রিভুজের মতো যদি আঁকি, তাহলে দেখেন এই যে দুইটি রেখা, এই জায়গাগুলোতে কোণ সৃষ্টি হয়েছে। দুইটি রেখা যখন মিলিত হয় তখন সেইখানে কি হয়, কোণ সৃষ্টি হয়। বোঝা গেছে? এখন এই কোণের মধ্যে মানে জ্যামিতির প্রথম দিকে আমাদের জন্য যে উদাহরণটা সবচেয়ে বেশি ছিল আর এখনো যে উদাহরণটা সবচেয়ে বেশি, সেই উদাহরণটা হচ্ছে সমকোণ। সেই উদাহরণটা কি? সেই উদাহরণটা হলো সমকোণ। মূলত দেখেন আপনার বাসা বাড়ি আশেপাশে আপনি বই যে কোনো দিকে তাকালেই আপনি কি পাবেন, যেমন আমি এইখানে দেখেন, এইখানে আমরা সমকোণ পাচ্ছি, এইখানে আমরা কি পাচ্ছি, এইখানে আমরা সমকোণ পাচ্ছি। এই দেখছেন 90 ডিগ্রি কোণ হয়ে গেছে, সমকোণ পাচ্ছি। আপনি যেই দিকে তাকাবেন আপনি সমকোণ পাবেন, ঘর বাড়ি আপনার যে এখানে আছে। তো সমকোণের পরিমাপটা কত? সমকোণের পরিমাপটা হচ্ছে কত ডিগ্রি? সমকোণের পরিমাপটা হচ্ছে 90 ডিগ্রি। তো সমকোণের কখন সৃষ্টি হবে? যখন একটি বাহুর উপর অপর একটি বাহু লম্বভাবে অবস্থান করে তখন সেখানে সমকোণ হয় বা সমকোণ সৃষ্টি হয়। যে এই একটা বাহু আছে আমাদের, ধরেন আমি যদি এইখানে এমন একটা বাহু যদি আঁকি, যদি আমার আঁকাটা ঠিক হবে না, ঠিক হচ্ছে না, এরপর এর উপরে যদি এরকম একটা বাহু যদি আঁকি লম্বভাবে যদি থাকে, যেমন আপনারা এই যে কর্নারে দেখতে পাচ্ছেন, ডিসপ্লের একদম কর্নারে দেখেন, এই যে এইখানে যেইটা আছে এই বাহুটা এবং এইখানে এই বাহুটা পরস্পর লম্ব আকারে আছে, বুঝতে পারছেন? তো এইখানে কি আছে, এইখানে একটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। তাহলে সমকোণের পরিমাপ কত? সমকোণের পরিমাপ হলো 90 ডিগ্রি। তো সমকোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে সমকোণের সাথে আমরা আরও কয়েকটা কোণ যদি একটু পড়ে আসি, সমকোণের পরে আমরা পড়ে আসি স্থূলকোণ। স্থূলকোণ স্থূলকোণ তাহলে স্থূলকোণ কত ডিগ্রি কোণ হবে? স্থূলকোণ হচ্ছে 90 ডিগ্রি থেকে বড়, কিন্তু 180 ডিগ্রি থেকে ছোট কোণকে আমরা কি কোণ বলবো? স্থূলকোণ বলবো। 90 ডিগ্রি থেকে ছোট, 90 ডিগ্রি থেকে বড় কিন্তু 180 ডিগ্রি থেকে ছোট কোণকে আমরা কি কোণ বলবো? ছোট কোণকে বলবো আমরা স্থূলকোণ। তো স্থূলকোণের পরে চলে আসি আমরা সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ কাকে বলবো আমরা? সূক্ষ্মকোণ বলবো 0 ডিগ্রির থেকে বড় কিন্তু 90 ডিগ্রির থেকে ছোট কোণকে আমরা কি কোণ বলবো? সূক্ষ্মকোণ বলবো। এটা নোট নিয়ে নেন, বুঝতে পারছেন? তো এখন দেখেন জ্যামিতিক কোণের কথা যখন আমরা বলছিলাম, জ্যামিতিক কোণের সর্বোচ্চ মান, এটা খাতায় নোট নেন, জ্যামিতিক কোণের সর্বোচ্চ মান, জ্যামিতিক কোণের কোণ দু ধরনের আছে, জ্যামিতিক কোণ আর ত্রিকোণমিতিক কোণ। আমি আপনাদের পড়াচ্ছি জ্যামিতিক কোণ। জ্যামিতিক কোণের সর্বোচ্চ মান হচ্ছে 360 ডিগ্রি। জ্যামিতিক কোণের সর্বোচ্চ মান কত ডিগ্রি? 360 ডিগ্রি। কেন, কি কারণে বলতে পারবেন? জ্যামিতিক কোণের সর্বোচ্চ মান 360 ডিগ্রি, কি কারণে বলতে পারবেন? স্যার মানে বলতে পারবেন না? না, ওখানে স্যার প্রত্যেকবার ওই যে 3 কোণের পরিমাপ করলে মানে বর্ধিত করলে 360 ডিগ্রি, ওইটা করছিলাম স্যার, ওইটা সেটা ভিন্ন বিষয়। কিন্তু জ্যামিতিক কোণের মান 360 কেন? দেখেন
অনেক ইতিহাস আছে, এত ইতিহাস পড়াতে গেলে আর এই জ্যামিতির ক্লাস, এই ক্লাসটা হচ্ছে আমার সবচেয়ে প্রিয় ক্লাস, সবচেয়ে প্রিয়। কারণ আমাদের অনেক রহস্য, অনেক হিডেন কথা, অনেক হিডেন গল্প, অনেক হিডেন রহস্য এখানে লুকায়িত আছে। তার একটা হলো এই যে 360 ডিগ্রি। এই যে দেখেন আমরা একটা বিন্দু পেয়েছি না, এই বিন্দুটাকে এবার আমি ঠিক সোজাভাবে কাটেন, মানে লম্ব দুইটা রেখা দেন। মানে আমি পারতেছি না, আমার মানে আঁকতে গেলে এটা একটু বাঁকা হয়ে যাবে, এটা বুঝতেই পারতেছেন। অথবা আমি যদি একটু চেষ্টা করি, আচ্ছা আমি এটা মুছে দেই, আমি চেষ্টা করে দেখি। এরকম একটা রেখা নিলাম, আর ধরেন আর একটি রেখা নিলাম, ঠিক আছে? তো ধরেন একটা বিন্দুতে একটা বিন্দু ছিল, ধরেন এখানে একটা কল্পনা করেন যে এখানে একটা বিন্দু ছিল, এখানে একটা বিন্দু ছিল। তাহলে চিন্তা করে দেখেন, একটা বিন্দুতে দুইটা রেখা পরস্পরকে লম্বভাবে ছেদ করে গেল। যদি দুইটা রেখা পরস্পরকে লম্বভাবে ছেদ করে যায়, তাহলে সেখানে কি হবে? সমকোণ উৎপন্ন হবে। তাহলে এখানে কয়টা সমকোণ উৎপন্ন হলো? এই একটা সমকোণ উৎপন্ন হলো, এই একটা সমকোণ উৎপন্ন হলো, এই একটা সমকোণ উৎপন্ন হলো, এই একটা সমকোণ উৎপন্ন হলো। তাহলে এখানে 90 ডিগ্রি, এইখানে 90 ডিগ্রি, তাহলে এইখানে 90 ডিগ্রি। তাহলে মোট 4টা 90 ডিগ্রি মিলে কত হলো? 360 ডিগ্রি। 60 ডিগ্রি। এর থেকে বড় হওয়া সম্ভব না। তো জ্যামিতিক কোণের সর্বোচ্চ মান কত? 360 ডিগ্রি। আর জ্যামিতিক কোণের সর্বনিম্ন মান হচ্ছে 0। আমরা ত্রিকোণমিতি যখন পড়াবো তখন ত্রিকোণমিতিতে আমরা ত্রিকোণমিতিক কোণ পড়াবো, ঠিক আছে? জ্যামিতিক কোণের সর্বনিম্ন মান কত ডিগ্রি? জ্যামিতিক কোণের সর্বনিম্ন মান হচ্ছে 0 ডিগ্রি। মনে হয় বুঝাতে পেরেছি। জি স্যার। আচ্ছা, তো আমরা আবার আমাদের পড়ায় চলে যাই, যে এইখানে ছিলাম। আচ্ছা, দেখেন এরপরে চলে আসেন, দুইটি কোণের একই শীর্ষবিন্দু থাকলে এবং দুইটি কোণ যদি সাধারণভাবে বিপরীত দিকে অবস্থান করে, তবে ওই কোণ দুইটিকে বলা হবে। কীরকম কথা বলছে এইখানে? আমরা একটা কোণ যখন আঁকি তখন একটা কোণে কি থাকে? একটা কোণ যখন আমরা আঁকি, ধরেন আমরা এই একটা কোণ আঁকলাম, আচ্ছা কোণটা আঁকাটা একটু আমাদের জন্য ঝামেলা হচ্ছে, যাই হোক আমি একটু এঁকে দিচ্ছি, হয়তো পুরো সোজা হবে না। এই একটা কোণ আঁকলাম আমরা, পুরো সোজা হয়নি। আচ্ছা আমার একটা কল আসছে, এক্সট্রিমলি।
স্যার আপনার কথাগুলো আসতেছে না কেন? আচ্ছা, এখন কথা কি যাচ্ছে এখন? জি স্যার। আচ্ছা, তো আমি দেখি আমি আঁকতে পারি কি না। আচ্ছা, একটু আমি আঁকার চেষ্টা করতেছি, কারণ খালি হাতে আঁকাটা একটু কঠিন। খালি হাতে আঁকাটা একটু কঠিন, আমি তারপর আঁকার চেষ্টা করতেছি। এই যে দেখেন এইখানে দুইটা কোণ আছে না, আমরা ধরে নিলাম যে এই কোণটা এখানে 90 ডিগ্রি, ঠিক আছে, ধরে নিলাম আমরা, বা তর্কের খাতিরে একটু ধরে নিলাম আমরা 90 ডিগ্রি। এখন এর মাঝ বরাবর যদি আমরা দুইটা কোণ যদি চিন্তা করি, তাহলে দেখেন এই একটা কোণ এবং এই একটা কোণ, এই দুইটা কোণ মিলে কত ডিগ্রি হলো? এই দুইটা কোণ মিলে এখানে 90 ডিগ্রি হলো। তাহলে এই দুইটা কোণ পরস্পর কত ডিগ্রি? এই দুইটা কোণ হলো পরস্পর পূরক কোণ। আবার যদি আমরা চিন্তা করি, এইখানে যদি একটা সরলরেখা আঁকি, তাহলে এইখানে যে কোণটা পাবো সেই কোণটার মান হবে কত ডিগ্রি? সেই কোণটার মান হবে 180 ডিগ্রি। এটাকে বলে সরল কোণ। আমরা এটা একটু লিখে নেন, সরল কোণের সংজ্ঞাটা একটু লিখে নেন। সরল কোণ কি? সরল কোণ হচ্ছে যে সরলরেখার উপরে যে কোণ থাকে তাকে কি বলবো আমরা? সরলরেখার উপরে যে কোণ থাকে তাকে বলবো আমরা সরল কোণ। ও আচ্ছা, পেয়েছি, এটা এতক্ষণ হিডেন অবস্থায় ছিল। সরলরেখার উপরে যে কোণ থাকবে তাকে বলবো কি আমরা? সরল কোণ বলবো আমরা। তো দেখেন এইখানে যখন আমরা দুইটা রেখা এঁকেছি, একটা রেখা আরেকটা রেখার উপর লম্বভাবে আছে, একটি রেখা আরেকটি রেখার উপর লম্বভাবে থাকার জন্য এইখানে একটা 90 ডিগ্রি কোণ হয়েছে, এইখানে একটা 90 ডিগ্রি কোণ হয়েছে, এবং এই দুইটা কোণ মিলে কত ডিগ্রি? 180 ডিগ্রি। তাহলে সরলরেখার উপরেও যদি 180 ডিগ্রি কোণ থাকে, তাহলে নিচেও কত ডিগ্রি কোণ থাকবে? 180 ডিগ্রি কোণ থাকবে। লিখে নেন, সরলরেখার উপরে যে কোণ থাকে বা সরলরেখার উপরে বা 180 ডিগ্রি সমান কোণকে সরল কোণ বলা হয়। তো এখন একটু খেয়াল করে দেখেন, এখন যদি আমরা ধরেন সরল কোণ যদি চিন্তা করি, তাহলে এখানে কত ডিগ্রি কোণ আছে আমাদের? আমাদের এখানে কত ডিগ্রি কোণ আছে? আমাদের এখানে 180 ডিগ্রি কোণ আছে, আমি দেখিয়েছি 180 ডিগ্রি কোণ আছে। তাহলে এটাকে আমরা সরল কোণ বলবো। এখন দেখেন সম্পূরক কোণের বেলায় যেটা হবে, সম্পূরক কোণের বেলায় যদি আমরা এইখানে ধরেন এরকম দুইটা কোণ যদি আঁকি, এরকম দুইটা কোণ যদি আঁকি, তাহলে দেখেন এই যে দুইটা কোণ আছে, এই যে দুইটা কোণ আছে, এই একটা কোণ এবং এই একটা কোণ, এই দুইটা কোণ মিলে তখন কি হয়ে গেল? এই দুইটা কোণ মিলে তখন 180 ডিগ্রি হয়ে গেল। তাহলে এই দুইটা কোণকে পরস্পরের আমরা কি কোণ বলবো? এই দুইটা কোণকে পরস্পরের বলবো আমরা সম্পূরক কোণ। ধরেন এটাকে ধরলাম আমরা এ, এটাকে ধরলাম আমরা বি, এটাকে ধরলাম আমরা সি, আর এটাকে ধরলাম আমরা ডি। তাহলে কোণ এ বি ডি যোগ কোণ এ বি সি সমান কত ডিগ্রি? 180 ডিগ্রি। তাহলে এই কোণ দুইটা পরস্পর কি কোণ? এই কোণ দুইটি পরস্পর সম্পূরক কোণ। আশা করি আমি বুঝাতে পেরেছি। আচ্ছা, এরপরে আসি আমরা অপশনগুলোতে, পরের প্রশ্নগুলোতে আসি। দুটি সন্নিহিত কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে একটি কোণ অপরটির কি বলবো? আমরা পূরক কোণ বলবো। দুইটি কোণের সমষ্টি এক সমকোণের সমান হলে তাদের একটিকে অপরটিকে কি কোণ বলবো? এক সমকোণ মানে 90 ডিগ্রি, পূরক কোণ বলবো। এবার আসেন একটি কোণ 60 ডিগ্রি হলে পূরক কোণ কত হবে? তো দুইটা মিলে ধরেন দুইটা কোণ থাকবে, এই হলো প্রথম কোণ আর এই হলো দ্বিতীয় কোণ। এই দুইটা মিলে কত ডিগ্রি হবে? এই দুইটা মিলে হবে 90 ডিগ্রি। এর ভিতরে একটার মান দেওয়া আছে কত? 60 ডিগ্রি। তাহলে অপরটা কত হবে? 30 ডিগ্রি। একদম ভেরি সিম্পল। তাহলে পূরক কোণ বলতে কি করবো আমরা? পূরক কোণ বলতে আমরা 90 থেকে বিয়োগ দিয়ে দেব। পূরক কোণ বলতে আমরা 90 থেকে বিয়োগ দিয়ে দেব। মনে হয় বুঝাতে পেরেছি, না বুঝতে পারলে বলবেন। স্টুডেন্ট সারা বাড়িতে আপনারা দুজন। এরপরে আসেন একটি কোণের দ্বিগুণ 60 ডিগ্রি হলে তার পূরক কোণ কত?
দ্বিগুণ 60 ডিগ্রি, মানে ওই কোণটাকে আপনি দ্বিগুণ করলে 60 হয়েছে। তাহলে দ্বিগুণ করার আগে কত ডিগ্রি ছিল? 2 দ্বারা ভাগ করব আমরা, তাহলে কত ডিগ্রি ছিল? 30 ডিগ্রি। এবার 30 ডিগ্রি কোণের পুরো কোণ বের করেন। 30 ডিগ্রি কোণের পুরো কোণ হবে 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি সমান কত ডিগ্রি? 60 ডিগ্রি। আশা করি বুঝতে পারছেন। পরে ম্যাথটিতে আসেন। কোনো ত্রিভুজের কোণে 65 ডিগ্রির পূরক কত? এটা পারবেন আপনারা। দুইটি কোণের সমষ্টি, দুই সমকোণ, এটা সম্পূরক কোণ আমি শিখিয়ে আসছি। এ এবং বি পরস্পর সম্পূরক। কোণে 115 ডিগ্রি হলে বি কত হবে? সেম, দুইটা মিলে হতে হবে কত? দুইটা মিলে হতে হবে 180 ডিগ্রি। এর ভিতরে একটার মান দেওয়া আছে কত? 115 ডিগ্রি। তাহলে বাকিটা কত হবে? বিয়োগ দিয়ে দেন। 180 থেকে 5 6 কত ডিগ্রি হবে? 65 ডিগ্রি। মনে হয় না বুঝতে আপনাদের সমস্যা আছে? তারপর সমস্যা থাকলে বলবেন। 90 ডিগ্রি কোণের সম্পর্ক কত কত কোণ কত হবে? দুইটা মিলে 90, দুইটা মিলে 180 হতে হবে। তাহলে একটা যদি 90 হয়, অপরটা 90 হবে। আচ্ছা, এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, বলেন তো 90 ডিগ্রি কোণের পূরক কোণ কত হবে? 0 ডিগ্রি স্যার। 0 ডিগ্রি হবে। কেন 0 ডিগ্রি হবে? কারণ স্যার ওটা তো মানে 90 ডিগ্রি পূরক। যেহেতু পূরক বলছে, সেহেতু দুইটা মিলে কত হবে? 90 ডিগ্রি হবে না? এর ভিতরে একটাই যদি 90 ডিগ্রি হয়ে যায়, তাহলে বাকিটা কি? তাহলে বাকিটা কি হবে? বাকিটা 0 হবে। 0। আচ্ছা, তাহলে এটা বুঝতে পারছেন? আচ্ছা বলেন তো 0 ডিগ্রি কোণের পূরক কোণ কত হবে? 90 ডিগ্রি স্যার। 0 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত হবে? 180 ডিগ্রি স্যার। 180 ডিগ্রি। আচ্ছা একটু বলেন তো আমাকে 0 ডিগ্রি কোণের প্রবৃদ্ধ কোণ কত হবে? প্রবৃদ্ধ হবে হচ্ছে 360 ডিগ্রি। আচ্ছা 360 ডিগ্রি কেন? 360 ডিগ্রি কেন? 180 ডিগ্রি থেকে বড় যে কোণ ওটা হচ্ছে প্রবৃদ্ধ কোণটা আমরা একটু শিখে নেব। প্রবৃদ্ধ কোণ, প্রবৃদ্ধ কোণ, প্রবৃদ্ধ কোণ কি তাহলে? 180 ডিগ্রির থেকে বড় আর 360 ডিগ্রির চেয়ে ছোট। ছোট 180 ডিগ্রির থেকে বড় আর 360 ডিগ্রির থেকে ছোট কোণকে কি কোণ বলবো আমরা? প্রবৃদ্ধ কোণ বলবো। হ্যাঁ, তাহলে আমরা এই কোণ শেষ করলাম। আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা ত্রিভুজ এবং বাকিটুকু সামনের দিকে আরেকটুকু দ্রুত যাওয়ার চেষ্টা করবো। আজকে এই পর্যন্ত। সবার জন্য শুভকামনা। ভালো থাকবেন। জি স্যার। জি স্যার। ওয়ালাইকুম আসসালাম।